আসসালামু আলাইকুম। আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেটস চ্যাপ্টারের শেষ পর্যায়ে আছি। আমরা আজকে এই চ্যাপ্টারটা শেষ করে নতুন চ্যাপ্টার ধরবো ইনশাআল্লাহ। তো আমরা গত ক্লাসে দেখেছিলাম কিভাবে দুইটা স্ট্রেট লাইনের মধ্যবর্তী অ্যাঙ্গেল বের করতে হয় যদি সেই দুইটা স্ট্রেট লাইনের ডিরেকশন কোসাইনস গুলো এইভাবে দুইটা ইকুয়েশনের সলিউশনের মধ্যে থাকে। যেমন এই যে 12 নম্বর প্রবলেমটা আমরা সলভ করেছিলাম, এখানে বলা ছিল দুইটা সরল রেখার ডিরেকশন কোসাইন গুলো এই দুইটা ইকুয়েশন সলভ করলে পাওয়া যাবে, এটা ছিল আমাদের প্রশ্ন। এবং সেই দুইটা স্ট্রেট লাইনের মধ্যবর্তী অ্যাঙ্গেল বের করা। তাহলে মধ্যবর্তী অ্যাঙ্গেল বের করতে হবে, সেই দুইটা স্ট্রেট লাইনের ডিরেকশন কোসাইন গুলো সরাসরি দেওয়া নাই, বলা হচ্ছে এই দুইটা সমাধান করলে সেই ডিরেকশন কোসাইন গুলো পাওয়া যাবে আর কি। তো আমরা এটা করেছিলাম। তো এখন আমরা আজকে এই প্রবলেমটা সলভ করব 15 নাম্বার। দেখো এখানেও সেম কথা, যে দুইটা সরলরেখার ডিরেকশন কোসাইন গুলো এই দুইটা ইকুয়েশন সলভ করলে পাওয়া যাবে, মানে এই দুইটা রিলেশনের মধ্যে আছে। al প্লাস bm প্লাস cn সমান 0 এবং ul স্কোয়ার্ড প্লাস vm স্কোয়ার্ড প্লাস wn স্কোয়ার্ড সমান 0। এই দুইটা ইকুয়েশন যদি তুমি সলভ করো তাহলে দুই সেট মান পাবা lmn এর। তাহলে সেই দুই সেট মান যথাক্রমে দুইটা সরলরেখার ডিরেকশন কোসাইন নির্দেশ করবে। তোমাকে প্রমাণ করতে হবে সেই দুইটা সরলরেখা লম্ব হবে যদি এটা হয়, এই হচ্ছে প্রথম শর্ত, কন্ডিশন অফ পারপেন্ডিকুলারিটি, এবং তারা সমান্তরাল হবে যদি এটা হয়, এটা হচ্ছে কন্ডিশন অফ প্যারালালিজম। তাহলে আমরা শুরু করি। আমাদের দেওয়া আছে এই দুটো ইকুয়েশন দেওয়া আছে, 1 এবং 2 দিলাম। আমাদের কাজ হবে যে কোনো একটা ইকুয়েশন থেকে এল এম বা এন এর মান বের করে অন্য সমীকরণে বসানো। তাহলে যার মান বের করে আমরা বসাবো তার মানে আমরা চাইবো ওই ভেরিয়েবলটাকে ইলিমিনেট করতে। যেমন এখানে যে কাজটা করা হচ্ছে, এল এর মান বসানো হলো। তাহলে 1 নম্বর সমীকরণ থেকে এল সমান আমরা এটা লিখতে পারি, সেই মানটা এর সেই মানটা আমরা 2 নম্বর সমীকরণে এবার বসাবো। তাহলে আমরা 2 নম্বর সমীকরণে বসালাম, এই যে 2 নম্বর সমীকরণে বসানো হলো। তার মানে দেখো এখানে আর কোনো এল নাই, যেহেতু এল এর মান বসাই দিলাম আর কোনো এল থাকবে না। এটাকে বলা হয় ইলিমিনেট করলাম, আমরা এল কে ইলিমিনেট করলাম। তাহলে আমরা একটু এর পরে এটা জাস্ট তুমি লসাগু নাও, বজ্রগুণন করো, মানে রিঅ্যারেঞ্জ করো, তারপর তুমি এই লাইনটা পাবা। তাহলে এম স্কোয়ার্ড কমন নিলাম আমরা, দেন এম এন, দেন এন স্কোয়ার্ড। এরপরের লাইনে গিয়ে আমরা করলাম কি, উভয় পাশে এন স্কোয়ার দিয়ে ভাগ করে দিলাম। তাহলে এটা হয়ে গেল এম স্কোয়ার বাই এন স্কোয়ার। এম এন কে যদি তুমি এন স্কোয়ার দিয়ে ভাগ করো তাহলে হবে এম বাই এন, আর এটা চলে যাবে। তাহলে এখন যে আমরা 3 নাম্বার ইকুয়েশন পেলাম, এটাকে আমরা বলতে পারি এম বাই এন চলকের একটা দ্বিঘাত সমীকরণ। কারণ এটা দেখতে অনেকটা এরকম, আমি তোমাকে দ্বিঘাত সমীকরণ দেখাই। আমরা জানি দ্বিঘাত সমীকরণ মানে হচ্ছে ax স্কয়ার্ড প্লাস bx প্লাস c, এটাকে বলা হয় কোয়াড্রেটিক ইকুয়েশন। ax স্কয়ার্ড প্লাস bx প্লাস c সমান 0, দিস ইজ কল্ড কোয়াড্রেটিক ইকুয়েশন বা দ্বিঘাত সমীকরণ। এবং সেই কোয়াড্রেটিক সমীকরণের দুইটা মূল যদি আলফা এবং বিটা হয়, দুইটা মূল যদি আলফা এবং বিটা হয়, আমরা জানি মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা সমান মাইনাস বি বাই এ, এবং মূলদ্বয়ের গুণফল আলফা বিটা সমান সি বাই এ। এগুলো আমরা জানি আগে থেকে। তাহলে আমরা এখন যে ইকুয়েশনটা পেলাম, ইকুয়েশন 3, এটা দেখতে এরকম। তুমি একটু খেয়াল করলে বুঝতে পারবা, এই যে এ এক্স স্কোয়ার্ড, আমার এক্স মানে হচ্ছে এম বাই এন, এটাই আমার চলক। এখানে যেমন এক্স চলক, এখানে এম বাই এন পুরোটাই একটা চলক। দেন প্লাস বি এক্স, দেন প্লাস সি, এই পুরোটা সি। বুঝতে পারছো এই জিনিসটা সবাই? এটা যে একটা দ্বিঘাত সমীকরণ এম বাই এন চলকের। জি স্যার। ওকে, তাহলে এই যে বলা আছে হুইচ ইজ কোয়াড্রেটিক ইকুয়েশন অফ এম বাই এন, মানে এম বাই এন এর একটা দ্বিঘাত সমীকরণ। তো তাহলে তার দুইটা মূল থাকবে, যেমন এটার দুইটা মূল আলফা বিটা, তাহলে এই সমীকরণ 3-এরও দুইটা মূল থাকবে। তো আমরা মূলগুলোর নাম দিলাম m1 বাই n1 এবং m2 বাই n2। এটা একটা রুট, এটা অ্যানাদার রুট, তাহলে দুইটা মূল। তাহলে মূলদের গুণফল m1 বাই n1 ইনটু m2 বাই n2, মূলদের গুণফল হচ্ছে c বাই a, মূলদের গুণফল সি বাই এ, এটা আমরা জানি সি বাই এ। তাহলে আমার সি হচ্ছে এটা।
সি স্কোয়ার ইউ প্লাস এ স্কোয়ার ডাব্লিউ, এই সি স্কোয়ার ইউ প্লাস এ স্কোয়ার ডিভাইড বাই এ, এ মানে হচ্ছে এটা বি স্কোয়ার ইউ প্লাস এ স্কোয়ার বি। ওকে, তাহলে আমরা মূলদ্বয়ের গুণফল থেকে এই রেজাল্টটা আমরা পাচ্ছি। আমি একটু স্ক্রল করে নিচে যাই। এখন দেখো তোমার এটাকে তুমি চাইলে এখন কি করতে পারো, অল্টার করতে পারো। এই যে সি স্কোয়ার ইউ প্লাস এ স্কোয়ার ডাব্লিউ কে তুমি নিচে নিয়ে আসো m1 m2 এর নিচে, আর n1 n2 কে এইদিকে নিয়ে যাও, মানে এই দুইটা কোনাকুনি আমরা অল্টার করে ফেললাম। এটাকে বলা হয় অল্টারিং, মানে একান্তরকরণ আর কি যেটাকে বলে। তাহলে আমরা এই রেজাল্টটা পেলাম। তাহলে আমরা কি করলাম, আমরা এল কে ইলিমিনেট করে এম এবং এন এর একটা রিলেশন পেলাম। সিমিলারলি তুমি যদি 1 এবং 2 থেকে, এটা তো এল কে ইলিমিনেট করে পেলাম, এজন্য এখানে এল নাই। এখন আমি 1 এবং 2 থেকে যদি মনে করো এল এর পরিবর্তে এবার যদি আমি এন কে ইলিমিনেট করি, তাহলে আমি কার কার সম্পর্ক পাবো, এল আর এম এর, এল এম এর একটা সম্পর্ক পাবো, এরকম হবে। এই জিনিসটা তোমার একটু বুঝতে হবে, যে কারণ তুমি কি আবার সেই প্রথম থেকে এই কাজগুলো রিপিট করবা? নিশ্চয়ই আমরা করব না, কারণ আমরা আবার যদি এই কাজটা করতে হয় এন এর মান বসিয়ে ক্যালকুলেট করে, তাহলে খুবই টাইম কনজিউমিং হবে, অনেক লেংদি হবে। এটা না করে আমরা সিমিলারলি লিখে দিব এটা। এখন সিমিলারলি লেখার জন্য তোমাকে এই প্যাটার্নটা একটু বুঝতে হবে। প্যাটার্নটা কি, আমরা যা পেলাম এটা একটু তোমাকে বুঝতে হবে। আমরা কি পেলাম, আমরা পেলাম m1 m2 এর সাথে এই যে m1 m2 আর n1 n2। এখানে দেখো, এখানে আসলে দুইটা জিনিস, একটা হচ্ছে এবিসি আর একটা হচ্ছে ইউভিডব্লিউ। এবিসি আর একটা ইউভিডব্লিউ, এদের মধ্যে একটা একটা সাইক্লিক অর্ডার আছে। দেখো তুমি খেয়াল করে, একটা সাইক্লিক অর্ডার। তো এই যে ধরো সি এ, সি এর পরে এ, আবার বি এর পরে এ, তাহলে আমরা একটা সাইক্লিক অর্ডার মেনটেন করব, যে কোনো একটা, সেটা হয় অ্যান্টি ক্লকওয়াইজ না হয় ক্লকওয়াইজ। হ্যাঁ, ধরো আমি এটা অ্যান্টি ক্লকওয়াইজ সাইক্লিক অর্ডারটা মেনটেন করব, মানে আমরা এ বি বি সি সি এ এভাবেই যাব। তাহলে আমার সি এ, ডব্লিউ ইউ, দেন বি এ, বি এ কি রাখা যাবে এই সাইক্লিক অর্ডার অনুসারে, নাকি এ বি রাখতে হবে? এ বি রাখতে হবে স্যার। এ বি রাখতে হবে। যদি আমি সি এ রাখি তাহলে এ বি রাখতে হবে। তাহলে এটা একটু ভুল আছে এদের এখানে, ভুল না আসলে, মানে আমরা এইভাবেই লিখবো, আমরা একটু এইভাবে লিখবো প্লাস বি স্কোয়ার ইউ, এভাবে লিখবো আমরা, এটা আমরা লিখবো না। কারণ না হলে আমরা সিমিলারলি কত আসে এটা বুঝতে পারবো না। এটা বোঝার চেষ্টা করতেছি আমরা, যে আমরা এত বড় ক্যালকুলেশন পুনরায় না করে কিভাবে আমরা প্যাটার্ন ম্যাচিং এর মাধ্যমে এই লাইনটা লিখতে পারি, সেটাই আমরা দেখবো। তাহলে আমরা যেহেতু এটা সি এ, এই জন্য আমরা এটা এ বি এই ফর্মে রাখবো। বাকিটা কিভাবে দেখি আমরা, ইউ ডাব্লিউ আর ভি ইউ, তাহলে ইউ ডাব্লিউ ভি ইউ, তার মানে এটা হচ্ছে এইদিকে ক্লকওয়াইজ। তাহলে আমরা এই প্যাটার্নটা ফলো করব, এবিসি এর জন্য অ্যান্টি ক্লকওয়াইজ আর ইউভিডব্লিউ এর জন্য ক্লকওয়াইজ। তাহলে ইউডব্লিউ তারপর হচ্ছে ভি ইউ, দেখো মিলে যাচ্ছে, ইউডব্লিউ ভি ইউ। এখন দেখো, তাহলে এই দুটো তো আমরা পেলাম এখানে এলএম। এখন সরি, m1 m2 আমরা পেলাম, m1 m2 এরটা আমরা ক্যালকুলেশন করেই আমরা পেলাম। এখন আমি সিমিলারলি যেটা লিখবো এটা আমি দেখি। তাহলে আমরা জানি, আমরা যদি n কে ইলিমিনেট করি এই রেজাল্টটা পাবো, যেখানে n থাকবে না, থাকবে এল আর এম। তো এম এরটা হুবহু এখানে যা ছিল তা বসাই দিব আমরা, এম এরটা হুবহু যা ছিল তা। এল এর নিচে কি হবে এইটাই আমার বের করার বিষয়। তো তুমি একটা জিনিস খেয়াল করো, কি আছে কি নাই। যেমন আমার সি এ আর এ বি আছে, তাহলে নাই কি? বি নাই। বিসি নাই। জি স্যার। সি এ আছে, সি এ ইউজ হয়েছে, এ বি তাও ইউজ হয়েছে, বিসি ইউজ হয় নাই। তাহলে এল এর নিচে হবে বি স্কোয়ার সি স্কোয়ার। এবার এখানে দেখি আমরা ইউডব্লিউ ভি ইউ ইউজ হয়েছে, তাহলে ইউজ হয় নাই কোনটা? ডব্লিউ বি। ডব্লিউ ভি, রাইট, এই যে ডব্লিউ ভি। বুঝতে পারছো এখন? তাহলে এই প্যাটার্ন ম্যাচিং এর মাধ্যমে আমরা L1 L2 এর নিচে কি আসবে সেটা বুঝে ফেললাম। ফলে আমরা এই বড় ক্যালকুলেশনটা পুনরায় না করে সিমিলারলি দিয়ে কাজ সারতে পারবো। এই হচ্ছে সিমিলারলি আমরা
ওই কাজটা যদি আমরা পুনরাবৃত্তি করি এই রেজাল্টটি পাবো আলটিমেটলি। ক্লিয়ার? জি স্যার। তাহলে এবার এই দুইটা রেজাল্ট থেকে এটা আর এটা থেকে আমরা কি লিখতে পারি? আমরা জানি a সমান b, আবার b সমান যদি c হয় আমরা কি লিখতে পারি না a সমান b সমান c? জি স্যার। অবশ্যই লিখতে পারি। তাহলে আমরা এই জন্য লিখলাম L1 L2 এর নিচে যা ছিল তা, মানে এটা সমান এটা, মানে L M N সবগুলো সমান লিখলাম আমরা এই দুইটা ইকুয়েশন থেকে। সবগুলো যেহেতু সমান, তিনটাই যেহেতু সমান, নিশ্চয়ই কারো কোনো কিছু একটা তো সমান। সেই কোনো কিছুটাকে আমরা কে ধরলাম, যেটাকে আমরা আরো ধরে নিচ্ছি এটা এমন একটা সংখ্যার সমান যেটা নট ইকুয়াল 0, অশূন্য একটা সংখ্যার সমান। ফলে আমরা প্রথমটা সমান যদি কে ধরি আমরা L1 L2 সমান কে ইনটু এটা লিখতে পারবো। দ্বিতীয়টা সমান যদি আমি কে ধরি তাহলে M1 M2 সমান এটা ইনটু কে লিখতে পারবো। আর তৃতীয়টা সমান যদি কে ধরি N1 N2 সমান কে ইনটু এটা লিখতে পারবো। এগুলো আমরা লিখতে পারবো। এবার আসে কন্ডিশন অফ পারপেন্ডিকুলারিটি। আমাদের কন্ডিশন অফ পারপেন্ডিকুলারিটি প্রমাণ করতে হবে, এটাই আমাদের প্রমাণের বিষয়। তাহলে আমরা কন্ডিশন অফ পারপেন্ডিকুলারিটি কি জানি? এটা না কন্ডিশন অফ পারপেন্ডিকুলারিটি? জি স্যার। সাইন জানা L1 L2 M1 M2 রাইট, L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2 সমান 0। তাহলে এই এখানে আমরা এই উপরের মানগুলো আমরা বসাই দিলাম, এই যে বসাই দিলাম, বসাই দিয়ে আমরা কে দিয়ে ভাগ করলাম, তারপরে আমরা a স্কয়ার b স্কয়ার c স্কয়ার কমন নিলাম সাজিয়ে লিখে, তাহলে প্রমাণটা হয়ে গেল। এই যে কে দিয়ে যেহেতু এখানে ভাগ করতে হচ্ছে এই কারণে এখানে অ্যাজাম্পশন হচ্ছে কে এর মান কি হতে পারবে না, 0 হতে পারবে না। যদি কে এর মান 0 হয় তাহলে আমরা ভাগটা আর করতে পারবো না। এই জন্য এখানে আমাদের প্রিকশন হিসেবে কে নট ইকুয়াল 0 কথাটা উল্লেখ করতে হবে। তাহলে কন্ডিশন অফ পারপেন্ডিকুলারিটি বুঝতে পারছো সবাই? জি স্যার। ওকে, গুড। এবার আসো কন্ডিশন অফ প্যারালালিজম। তো আমরা জানি ডিরেকশন কোসাইন জানা থাকলে প্যারালাল হওয়ার শর্ত হচ্ছে M1/M2 সমান N1/N2, তাই না? M1 M2 জি জি স্যার। L এরটাও আছে, L এরটা আমি লিখলাম না আর কি। L1/L2 সমান M1/M2 সমান N1/N2, এটা হচ্ছে কন্ডিশন অফ প্যারালালিজম, তাই না? জি স্যার। যেহেতু আমাদের 3 নম্বর সমীকরণে আমরা L কে এলিমিনেট করছি, M আর N আছে, এই জন্য আমি এই পার্টটা আপাতত বাদ দিচ্ছি। তাহলে এই দুইটা M1/M2 যা M1/M2 সমান N1/N2 যে কথা অল্টার করে আমরা যা পাবো একই কথা না? দেখো তো, আমি যদি অল্টার করি M1/N1 সমান M2/N2, একই জিনিস না? জি স্যার। একই জিনিস। তাহলে M1/N1 M2/N2 এটা মানে কি? এটা মানে হচ্ছে 3 নম্বর সমীকরণের মূলদ্বয় সমান। কারণ 3 নম্বর সমীকরণের মূল দুটার নাম কি দিয়েছিলাম আমরা? একটা মূল ছিল M1/N1 আর একটা মূল ছিল M2/N2। তাহলে এই রেজাল্ট থেকে আমরা বলতে পারি না যে মূলদ্বয় সমান 3 নম্বর সমীকরণের মূলদ্বয় সমান? জি স্যার, বলা যায়। বলা যাবে। এই যে দেখো, তুমি আবার একটু খেয়াল করো, এই হচ্ছে আমার 3 নম্বর সমীকরণ। 3 নম্বর সমীকরণ আমি একটু ক্লিয়ারলি দেখাই তোমাকে। সরি, এই যে দেখো, এটা হচ্ছে আমার 3 নম্বর সমীকরণ, এটাই হচ্ছে 3 নম্বর সমীকরণ। এই তাহলে এই সমীকরণের মূলদ্বয় সমান, কারণ মূল দুইটা ছিল M1/N1 এবং M2/N2। তাহলে আমরা এখান থেকে বলতে পারি মূলদ্বয় সমান। এখন দেখো, দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় সমান হলে নিশ্চয়ক কি হয়? b স্কয়ার মাইনাস 4ac সমান 0 হয়, নিশ্চয়ক সমান 0 হয়। তাহলে আমার এখানে b মানে কি? b মানে হচ্ছে 0 এটা হচ্ছে b, আর a মানে হচ্ছে এই যে প্রথমে ব্র্যাকেটের মধ্যে যা আছে, আর c মানে হচ্ছে এই যে লাস্টে যেটা আছে। তাহলে আমরা যেহেতু মূলদ্বয় সমান পাচ্ছি, আমরা বলতে পারি 3 নং সমীকরণের নিশ্চয়ক 0 হবে। তাহলে আমরা সেখানে যাই, 3 নং সমীকরণের নিশ্চয়ক 0 লিখতে পারি আমরা এখন। এই যে নিশ্চয়ক সমান b স্কয়ার মাইনাস 4ac সমান 0 লিখলাম। এরপরেরটা কি? এরপরের কাজ হচ্ছে আমরা b স্কয়ার, এই যে এগুলো গুণ করে দিলাম, 4 পাবো, একটা 4 দিয়ে ভাগ করে দিলাম, কারণ এখানে 2 স্কয়ার 4 আসবে, 4 এখানেও আছে, 4 দিয়ে ভাগ করলাম, এগুলো সব গুণ করলাম, একটা টার্ম বোধহয় কাটাকাটি চলে যাচ্ছে। তাহলে কাটাকাটি দেওয়ার পরে ফাইনালি আমরা এই যে এটা পাচ্ছি। পরে আমরা এখানে ভাগ করলাম কি দিয়ে? a স্কয়ার বোধহয় a স্কয়ার b স্কয়ার c স্কয়ার দিয়ে ভাগ করলাম। ফলে আমরা এটা সমান না, এটা আসলে প্লাস সাইন হবে এখানে। এরপরে এটা প্লাস হবে, একটু আমি করে দিই,
এটা প্লাস। তাহলে এই অবস্থা থেকে আমরা এখন ভাগ করব কি দিয়ে? এখন ভাগ করব আমরা ইউভিডব্লিউ দিয়ে। ইউভিডব্লিউ দিয়ে ভাগ করলে তাহলে এই প্রমাণটা হয়ে যায়, এটা প্লাস। তাহলে এটা ছিল আমার কন্ডিশন অফ প্যারালালিজম, এই প্রমাণটা ছিল আমার প্যারালাল হওয়ার শর্ত, তাহলে সেটাও প্রমাণ হয়ে গেল। বুঝতে পারছো সবাই এখন? জি স্যার। একটু বাসায় প্র্যাকটিস করতে হবে, দেখে কিন্তু সবকিছু ইজি মনে হয়, বাট নিজে যখন করতে যাবা তখন দেখবা বিভিন্ন রকমের প্রবলেম ফেস করবা আর কি। এই জন্য প্র্যাকটিস করে করে ওই প্রবলেমগুলো আস্তে আস্তে আইডেন্টিফাই করতে হবে, সমাধান করতে হবে, এই আর কি। তো এই টাইপের আরেকটা প্রবলেম আছে এই চ্যাপ্টারে, তো আমি সেই প্রবলেমটা একটু দেখাই। এক্স্যাক্টলি সেম এরকমই 18 নাম্বার, সেটা এই যে prove that the straight lines whose direction cosines are given by the relations this, আবারও ডিরেকশন কোসাইন গুলো দুইটা রিলেশনের মাধ্যমে দেওয়া আছে। তারা পারপেন্ডিকুলার হবে যদি এটা হয়, তারা প্যারালাল হবে যদি এটা হয়। তাহলে আগেরটার মতোই, তাহলে আমরা আগেরটার স্টাইলে সলভ করব। এই হচ্ছে 1 নাম্বার শর্ত, এই হচ্ছে 2 নাম্বার শর্ত, দুইটা কন্ডিশন, দুইটা রিলেশন দেওয়া ছিল, 1 2 দিলাম। তাহলে আমরা যে কোনো একটা ভেরিয়েবলকে ইলিমিনেট করি, এল এম এন, এরা করলো কি এন কে ইলিমিনেট করলো, ফাইন, সমস্যা নেই। তাহলে 1 নাম্বার থেকে এন এর মান বের করে আমি 2 এ বসালাম, এই যে 2 এ বসালাম, রিঅ্যারেঞ্জ করলাম আগের মতো, এল বাই এম এর একটা দ্বিঘাত সমীকরণ পেলাম আমরা, which is quadratic equation of L by M। তাহলে মূল হচ্ছে L1 by M1 L2 by M2। তাহলে মূলদ্বয়ের গুণফল আমরা জানি C by A। তো সেখান থেকে দেখো আগের নিয়ম, এক্স্যাক্টলি আগের নিয়মেই আমরা কন্ডিশন অফ পারপেন্ডিকুলারিটি প্রমাণ করে ফেললাম। এটা পারবা, কন্ডিশন অফ পারপেন্ডিকুলারিটি। তারপর হচ্ছে প্যারালাল হওয়ার শর্ত, ওই যে প্যারালাল হলে নিশ্চয়ই শূন্য হবে, সেখান থেকে আমরা বাকি প্রমাণটাও করে ফেললাম। তো এখানে যেহেতু করে দেওয়াই আছে, তোমরা একটু জাস্ট দেখলেই আমার মনে হয় পারবা আর কি, আমি এই জন্য আর বিস্তারিত দেখাচ্ছি না। ওকে, জি স্যার। তাহলে এই হচ্ছে আমাদের এই চ্যাপ্টার। তো এই চ্যাপ্টারে আমরা যে যে প্রবলেমগুলো দেখলাম, তোমরা সেই প্রবলেমগুলো একটু বাসায় প্র্যাকটিস করবা, তারপরে আমরা পরের চ্যাপ্টার স্টার্ট করব এখন। এরপরের চ্যাপ্টার হচ্ছে প্লেন। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ দ্য প্লেন। জি স্যার। আচ্ছা, প্লেন হচ্ছে কি? প্লেন হচ্ছে একটা সারফেস, যে সারফেসের উপর দুইটা বিন্দু যদি থাকে এবং সেই দুইটা বিন্দুকে জয়েন করালে যে সরলরেখাটা পাওয়া যাবে, সেই সরলরেখাটাও যদি ফুললি ওই প্লেনের উপর থাকে, তখন আমরা বলবো এটা একটা প্লেন। মানে আমি একটু বলি, এখানে আছে দেখো, a plane is a surface, মানে এটা একটা তল, such that if any 2 points are taken on it, যদি ওই তলের উপর যে কোনো দুটো বিন্দু নাও, the straight line joining them lies wholly on the surface, মানে পুরোপুরি ওই সারফেসের উপর থাকবে। That is, every point of the line joining the 2 points on the plane। তো আমি একটা ফিগারের মাধ্যমে তোমাকে জিনিসটা বুঝাই, ওরা প্লেনের যে ডেফিনেশনটা দিল, আমি একটা ফিগার দিয়ে এক্সপ্লেন করি। তুমি মনে করো এই হচ্ছে একটা সারফেস, তো আমি দুইটা বিন্দু নিলাম এবং তাদেরকে আমি জয়েন করাই দিলাম, ওই দুইটা বিন্দু আমি জয়েন করলাম। যদি জয়েন করার পরে এখন যে সরলরেখাটা আমি পেলাম, সেই সরলরেখার প্রত্যেকটা বিন্দু যদি ওই প্লেনের উপর থাকে, তবে ওই সারফেসের উপর থাকে, তবে সেই সারফেসটাকে আমরা বলবো একটা প্লেন। তা আমি যে ফিগারটা ড্র করলাম সেখানে কি হচ্ছে সেটা, আমি সারফেসের উপর দুইটা বিন্দু নিলাম, সেই দুইটা বিন্দুকে জয়েন করে একটা সরলরেখা বানালাম, সেই সরলরেখার উপরস্থ প্রত্যেকটা বিন্দু কি ওই সারফেসের উপর অবস্থান করে? না স্যার। করে না। তাহলে আমার যে সারফেসটা, এটাকে কি আর প্লেন বলা যাবে? না স্যার। যাবে না, এটা একটা বক্রতল, এটা হচ্ছে একটা কার্ভড সারফেস, নট প্লেন। প্লেন কি? প্লেন হচ্ছে এই যে আমার স্ক্রিনটা, আমার ল্যাপটপের স্ক্রিন বা তোমার মোবাইলের স্ক্রিন, এটা হচ্ছে প্লেন। ওখানে যদি তুমি দুইটা পয়েন্ট নাও এবং সেই দুইটা পয়েন্টকে যদি তুমি জয়েন করাও, যে সরলরেখাটা হবে সেই সরলরেখার উপরস্থ প্রত্যেকটা বিন্দুই সেই স্ক্রিনের উপরে থাকবে।
তাহলে ওইটা হচ্ছে আমার প্লেন, সমতল, সমতল আর বক্রতল। যেমন এটা একটা প্লেন, আমি দেখাই ফিগার দিয়ে আবারও তোমাকে। আমি এটা বলতে পারি এটা একটা প্লেন, কারণ এটা আসলে প্লেন বলতে এই যে এরকম আর কি, এরকম একটা প্লেন। কেন প্লেন এটা? কারণ এটার উপর আমি দুইটা বিন্দু নিচ্ছি, ফার্স্টে একটা বিন্দু নিলাম আর একটা বিন্দু নিলাম, বিন্দু দুটাকে আমি জয়েন্ট করাই দিলাম। দেখো, তাহলে জয়েন্ট করার ফলে যে সরলরেখাটা হচ্ছে, সেই সরলরেখার উপরস্থ প্রত্যেকটা বিন্দু এখন প্লেনের উপর আছে না, নাকি প্লেন জি থেকে স্যার। আলগা হয়ে আছে, উপরে নিচে হয়ে আছে? না স্যার, না, প্লেন। ফুললি, মানে the line segment fully lies on the surface, that's why the surface is said to be a plane. এই সারফেসটাকে এখন প্লেন বলতে পারবো। however in our previous example এখানে কি ছিল, যে the line segment does not lie on the surface, এটা কি পুরাটা লাই করে করে না, এখানে অনেক গ্যাপ, এই যে দেখো গ্যাপ আছে, গ্যাপ আছে, তাহলে এই কারণে আগের যে সারফেসটা সেটা প্লেন না। আচ্ছা, এখন দেখো প্লেনের স্ট্যান্ডার্ড ফর্ম কি, প্লেনের আদর্শ সমীকরণ। প্লেন হচ্ছে আসলে টু ডাইমেনশনে সরলরেখার মতো, ইকুয়েশনের দিক দিয়ে আর কি। যেমন টু ডাইমেনশনে আমরা সরলরেখার ইকুয়েশন কি জানি বলতো, আদর্শ সমীকরণ কি টু ডাইমেনশনে? স্ট্যান্ডার্ড ফর্ম অফ স্ট্রেট লাইন। টু ডাইমেনশনের স্ট্রেট লাইনের ইকুয়েশন হচ্ছে এটা, x প্লাস by প্লাস c সমান 0। আর প্লেন ইন থ্রি ডাইমেনশন, থ্রি ডাইমেনশনে প্লেনের ইকুয়েশন হচ্ছে এটা, x প্লাস by প্লাস cz প্লাস d সমান 0। এটা অনেকেরই একটা মিসকনসেপশন, এটা তারা মনে করে যে যেহেতু এখানে x y আছে, তাহলে অতিরিক্ত যদি আমি একটা z যদি যোগ করি তাহলে এটা বোধহয় এটাও সরলরেখা হবে, থ্রি ডাইমেনশনে চলে যাবে তখন। আসলে তা না, এটা থ্রি ডাইমেনশনে কি প্লেন, প্লেন আর সরলরেখা ভিন্ন জিনিস, প্লেন আর সরলরেখা কিন্তু এক ভিন্ন জিনিস। তাহলে এটা হচ্ছে থ্রি ডাইমেনশনে প্লেনের ইকুয়েশন, নট স্ট্রেট লাইন। বাট আমি স্ট্রেট লাইনের যে ফর্মুলা গুলো আছে, অনেক ফর্মুলা কিন্তু অনেকাংশে এটার সাথে মিলে যাবে, তুমি মিল পাবা। আচ্ছা, তাহলে এখানে একটু এ বি সি কি বলি আমি, এখানে যেমন এখানে এ আর বি কি, এ আর বি থেকে আমরা ঢাল পাই, তাই না? ঢাল মানে হচ্ছে মাইনাস এ বাই বি। তো এখানে এ বি সি কি, তো আমি ঢালের অনুরূপ জিনিস বলেছিলাম কি, ডিরেকশন কোসাইন, ডিরেকশন রেশিও, এগুলোই। তাহলে এখানে এ বি সি হচ্ছে এই প্লেনের নরমালের ডিরেকশন রেশিও, মনে রাখবা। এটা এটা হচ্ছে সেই প্লেন, মনে করো এই ইকুয়েশন দিয়ে যে প্লেনটা পাবো সেটা হচ্ছে এটাই, এটা হচ্ছে সেই প্লেন। আর এই প্লেনের উপর নরমাল, নরমাল মানে হচ্ছে এমন একটা সরলরেখা যেটা পারপেন্ডিকুলার, যেমন এটা, এই সরলরেখাটা এই তলের উপর লম্ব, এই সমতলের উপর লম্ব, এই প্লেনের উপর লম্ব। তাহলে এই সমতলের উপর যেহেতু লম্ব আঁকলাম আমি, তাহলে এই লম্ব রেখার ডিরেকশন কোসাইন হচ্ছে, সরি, ডিরেকশন রেশিও হচ্ছে এবিসি। মানে প্লেনের ইকুয়েশনে যে এবিসি গুলো আছে এক্স ওয়াই জেড এর সহগ, তারা হচ্ছে প্লেনের কিছু না, প্লেনের নরমালের ডিরেকশন রেশিও। প্লেনের উপর যে নরমাল রেখা, খেয়াল করো নিচেরটা হচ্ছে প্লেন, আর নরমাল উপরে, মানে নরমাল মানে কি, পারপেন্ডিকুলার, ইটস এ স্ট্রেট লাইন হুইচ ইজ পারপেন্ডিকুলার টু দ্য প্লেন, প্লেনের উপর লম্ব। তাহলে সেই লম্বের ডিরেকশন রেশিও হচ্ছে এবিসি, মনে থাকবে। জি স্যার। মানে তারা কিন্তু প্লেনের কিছু না, প্লেনের নরমালের ডিরেকশন রেশিও হচ্ছে এবিসি, যেটা প্লেনের ইকুয়েশনের মধ্যে আছে এবিসি। আচ্ছা, তাহলে আমাদের এই জিনিসগুলো, এই কনসেপ্ট গুলো একটু মনে রাখতে হবে। এবার আসো আমরা দেখি এক বিন্দুগামী প্লেনের সমীকরণ কিভাবে লিখতে পারি। ফার্স্ট আমাকে বলো তো, এক বিন্দু দিয়ে কয়টা প্লেন পাস করতে পারবে, একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে কয়টা প্লেন আঁকতে পারবা তুমি? স্যার একটা বা একটা ওভারলাইট করা যাবে? না, ওভারল্যাপ হলে আমরা সেটা একটা প্লেনই ধরবো। স্যার শুধু একটা দিয়ে? হ্যাঁ, একটা বিন্দু দিয়ে। আচ্ছা, রেখা বলো, একটা বিন্দু দিয়ে কয়টা রেখা আঁকা যায় টু ডাইমেনশনে? একটা বিন্দু দিয়ে আমি কয়টা রেখা আঁকতে পারবো?
একটা স্যার একটা। কেন এটাও কি রেখা না ওই বিন্দু দিয়ে? এটাও রেখা না ওই বিন্দু দিয়ে? এগুলো কি রেখা না ওই বিন্দু দিয়ে? তাহলে তো এরকম অনেক রেখা দেখা যাবে। ইনফিনিটি একটা স্যার। নির্দিষ্ট বিন্দু দিয়ে ইনফাইনাইট নাম্বার অফ স্ট্রেট লাইন আঁকা যাবে, অসীম সংখ্যক রেখা আঁকতে পারবো আমরা। আচ্ছা এবার আসো প্লেন। একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে কয়টা প্লেন আঁকা যাবে? কয়টা আঁকা যাবে? ইনফিনিটি, স্বাভাবিকভাবে ইনফিনিটি আঁকা যাবে। যেমন মনে করো এই হচ্ছে সেই বিন্দু, ঠিক আছে? তাহলে একটা প্লেন কোনটা? এই যে আমার স্ক্রিনটাই নিজেই একটা প্লেন। তা আমি এখানে আরেকটা প্লেন এভাবে আমি লম্বভাবে বসাতে পারি না এর উপর? আরেকটা প্লেন কি আমি এভাবে লম্বভাবে বসাতে পারি না? আমার স্ক্রিনের উপর লম্বভাবে আমি আরেকটা প্লেন বসাতে পারি না এই বিন্দুতে? পারি স্যার। পারবো। তারপর সেটাকে আমি ঘুরালাম, তাহলে ঘুরিয়ে এইভাবে আরেকটা প্লেন রোটেট করলে আরেকটা প্লেন বসানো যাবে না লম্বভাবে? মানে বিভিন্ন লম্ব কেন, বিভিন্ন অ্যাঙ্গেলে এই বিন্দু দিয়ে আমি অসংখ্য প্লেন পাস করাতে পারবো না? পারবো। ইয়েস তাহলে স্যার। একটা বিন্দু, একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে অসংখ্য প্লেন পাস করবে। আচ্ছা বলতো দুইটা নির্দিষ্ট বিন্দু দিয়ে কয়টা প্লেন পাস করবে? একটা কেন একটা? অসংখ্য স্যার, ইনফাইনাইট। এই যে মনে করো দুইটা নির্দিষ্ট বিন্দু, একটা তো এই নিজেই এই স্ক্রিন নিজেই একটা, তো এর উপরে লম্বভাবে তুমি আরো একটা বসাতে পারবে না এইভাবে? ইয়েস স্যার। তুমি মনে, আমি বলি তুমি মনে করো একটা খাতা, একটা খাতার মধ্যে ধরো 5টা পেজ, সবগুলো পেজ একটা জায়গায় সেলাই করা আছে। ওই 5টা কি, 5টাই হচ্ছে তোমার কি, প্লেন। ওই 5টা পেজই হচ্ছে 5টা প্লেন। তাহলে দুইটা বিন্দু ধরো, ওই যে খাতাটা, খাতার দুই দুই পাশ, দুই পাশে দুইটা বিন্দু মনে করো যে সরল রেখা বরাবর সেলাই করা আছে, ওই দুইটা বিন্দু নাও ওই রেখার উপরে। তাহলে তুমি বলতে পারো না মানে দুইটা বিন্দু দিয়ে অসংখ্য প্লেন যাবে, নাকি শুধু ওই 5টাই? আরো আরো খাতা হতে পারে না, 100 পেজের খাতা হতে পারে না, জি স্যার। 1000 পেজের খাতা হতে পারে না? হতে পারে। পারে স্যার। তাহলে আসলে অসংখ্য প্লেন যাবে, দুইটা নির্দিষ্ট বিন্দু দিয়েও অসংখ্য প্লেন যাবে। কিন্তু রেখার ক্ষেত্রে বলতো, টু ডাইমেনশনের সরল রেখার ক্ষেত্রে দুইটা নির্দিষ্ট বিন্দু দিয়ে কয়টা রেখা যাবে? রেখার ক্ষেত্রে স্যার একটা হবে না, দুইটা নির্দিষ্ট বিন্দু দিয়ে কয়টা রেখা আঁকা যাবে? স্যার একটা সম্ভব, একটাই যাবে, শুধুমাত্র একটা। আর কি আঁকতে পারো তুমি এটা ছাড়া? আর কোনো রেখা কি আঁকা যাবে এই দুটো বিন্দু দিয়ে? না স্যার। তো তোমরা এই জিনিসগুলো না পারার তো আমি কোনো কারণ দেখতেছি না, এগুলো তো বাচ্চাদের কোয়েশ্চেন। আচ্ছা তিনটা নির্দিষ্ট বিন্দু দিয়ে কয়টা রেখা আঁকতে পারবা? ওইটা একটা হবে, তিনটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যদি একটা ওই রেখা আঁকা যাবে যদি সেই তিনটা বিন্দু একই রেখার উপর থাকে। যদি আরেকটা বিন্দু অন্য জায়গায় থাকে, আঁকা যাবে কোনো রেখা? না স্যার। যাবে না। আচ্ছা এবার আসো প্লেনে আসো, তিনটা নির্দিষ্ট বিন্দু দিয়ে কয়টা প্লেন আঁকা যাবে? এখানেও দেখো, যদি তিনটা বিন্দু যদি সমরেখ হয় তাহলে কয়টা প্লেন? একটা। কি একটা? স্যার অসংখ্য। ইনফিনিটি যাবে স্যার, ইনফিনিট স্যার, প্লেন ইনফিনিট। হলে তুমি স্যার তুমি দেখো না, এই যে খাতার পৃষ্ঠা দেখো না তুমি, এই যে একটা খাতার পৃষ্ঠা, দুইটা, তিনটা, সবগুলো এই জায়গায় আটকানো আছে। তাহলে সবগুলো প্লেন এই বিন্দু দুইটা দিয়ে, এই তিনটা বিন্দু দিয়ে যাচ্ছে না? সবগুলো খাতার পেজ এই বিন্দু তিনটা দিয়ে যাচ্ছে না? ইয়েস স্যার। তো আমি তিনটা দেখালাম ফর এক্সাম্পল, আসলে কি তিনটা? অসংখ্য, ইনফাইনাইট নাম্বার অফ প্লেন। আচ্ছা এবার তিনটা বিন্দু আমি এভাবে দিলাম সমরেখ না, এই তিনটা বিন্দু দিয়ে কয়টা প্লেন আঁকা যাবে? তাহলে প্লেন সম্ভব না। সরি, এখন কয়টা প্লেন আঁকা যাবে?
বলো স্যার অসংখ্য স্যার। কি বলো অসংখ্য? এই তিনটা বিন্দু দিয়ে আমি তো আমার স্ক্রিনটা ছাড়া আর আঁকা যাবে না দেখতেছি। আমার এই ল্যাপটপের স্ক্রিনটা ছাড়া অন্য কোনো প্লেন তুমি এই তিনটা বিন্দু দিয়ে আঁকতে পারবা? একই সাথে এই তিনটা বিন্দু কাজ করবে এরকম প্লেনকে রাখতে পারবা? কি মনে হয়? ট্রাই করে দেখো, এমন কোন প্লেন কি ফিট করতে পারবা এখানে যে তিনটা বিন্দুর উপরেই থাকবে সেটা? না স্যার। যাবে না। এই একটাই, এই স্ক্রিনটাই, এই স্যার বোর্ড। চারটা বিন্দু দিলে স্যার তখন সম্ভব হবে? সরি, চারটা বিন্দু দিলে? চারটা বিন্দু দিয়ে অসংখ্য হবে যদি তারা সমরেখ হয়। জি আর চারটা বিন্দু যদি সমরেখ না হয় তাহলে একটা। তাহলে একটা। বুঝছি স্যার। বুঝতে পারছো? জি স্যার। ওকে, তাহলে আমরা দেখলাম একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে অসংখ্য প্লেন যাবে, দুইটা নির্দিষ্ট বিন্দু দিয়ে অসংখ্য প্লেন যাবে, তিনটা নির্দিষ্ট বিন্দু দিয়ে অসংখ্য প্লেন যাবে যদি রেখা তিনটা সমরেখ হয়, আর একটা প্লেন যাবে যদি রেখা তিনটা সমরেখ না হয়। তাহলে একটা প্লেন দিয়ে যে অসংখ্য রেখা পাস করবে একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে, এই যে এই হচ্ছে সেই বিন্দু x1 y1 z1, এই নির্দিষ্ট বিন্দু দিয়ে যে অসংখ্য প্লেন পাস করবে তার সমীকরণ হচ্ছে এটা। এটা মনে রাখবা, এটা হচ্ছে সেই সমীকরণ a into x minus x1 plus b into y minus y1 plus c into z minus z1 সমান 0। কেউ কি বলতে পারবা এটা কেন x1 y1 z1 বিন্দুগামী? এই যে 28 নাম্বার যেটা আমি বক্স করে দিলাম, 28 নাম্বার রেখাটা প্লেনটা, এটা এটা যে x1 y1 z1 বিন্দুগামী একটা প্লেন, সেটা প্রমাণ করতে পারবা কেউ? এই প্লেনটা যে x1 y1 z1 বিন্দু দিয়ে যায় সেটা কিভাবে প্রমাণ করবা? কেউ পারবা? আচ্ছা, আরো একটা ইজি করে দিই, আরো ইজি করে দিই। ধরো x প্লাস ওয়াই সমান 2, এটা যে 1 1 বিন্দু দিয়ে যায় এটা কেউ প্রমাণ করতে পারবা? বাম পক্ষে স্যার মান বিন্দুগুলো বসালে এটা স্যার ডান পাশে প্রমাণ হয়ে যাবে। তো ওই কনসেপ্টটা এখানে কাটাতে পারতেছো না কেন? এখন তো বললা যে বিন্দুটা ওখানে বসাবা, তো এখন তুমি ওই বিন্দুটা 28 নম্বর সমীকরণে বসালে কি আসে? বাম পক্ষ শূন্য আসবে, ডান পক্ষ শূন্য। তো তাহলে তো হয়ে গেল। তার মানে কি বলতে পারি আমরা, আমরা যে এই যে 28 নাম্বার সমীকরণ যেটা, এই প্লেনটা আসলেই x1 y1 z1 বিন্দু দিয়ে পাস করে। তো এখানে কিন্তু একটা প্লেন না, এখানে অসংখ্য প্লেন। আমি আগেই বলছি একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে অসংখ্য প্লেন যাবে, এটা হচ্ছে তার সমীকরণ। তো অসংখ্য প্লেন কিভাবে? এই যে এ বি সি এর বিভিন্ন মানের জন্য, কারণ এ বি সি কি ওই প্লেনের নরমালের ডিরেকশন রেশিও। এই জন্য এ বি সি এর মান যখন চেঞ্জ হবে তখন সাথে সাথে প্লেনটাও চেঞ্জ হয়ে যাবে। বাট সবগুলো প্লেনই চেঞ্জ হলেও সবগুলো প্লেনই আসলে এই বিন্দু দিয়ে পাস করবে। ওকে, বুঝতে পারছো? স্যার লাস্টের লাইনটা স্যার আবার রিপিট করলে হবে সব? মানে এখানে তো একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে কয়টা প্লেন যাবে বলছিলাম আমি? একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে কয়টা প্লেন যাবে? অসংখ্য স্যার। অসংখ্য বলছি না? তো জি এখানে তো স্যার। তুমি তো প্রশ্ন করতে পারো স্যার ইকুয়েশন তো একটা, অসংখ্য কিভাবে? ইকুয়েশন একটা, বাট এ বি সি এর মান যদি আমি চেঞ্জ করি, মনে করো এ বি সি এর মান একবার দিলাম 1 2 3, আবার দিলাম 4 5 6, আবার দিলাম -1 2 3, তাহলে আমি বিভিন্ন কম্বিনেশনে এ বি সি সেট করতে পারবো না? জি স্যার। তো এ বি সি এর মান আমি যেভাবেই সেট করি না কেন x1 y1 z1 বিন্দু দিয়ে যাবে, এই ঘটনা কি চেঞ্জ হবে? নাকি এবিসি এর মান চেঞ্জ করলেও যেভাবেই চেঞ্জ করি ইকুয়েশনটা অলওয়েজ x1 y1 z1 বিন্দু দিয়ে যাবে? কি মনে হয়? আমার কথা বুঝো নাই কি বললাম? বুঝতে পারছো? আমি স্যার এখানে মানে এ বি সি এর মান মানে ইচ্ছা মতো পরিবর্তন করলে মানে বাম পক্ষ সমান ডান পক্ষ হবে কিনা এটা স্যার?
তুমি এ বি সি এর মান মনে করো 1 2 3 বসালা, এই বিন্দু বসালে ইকুয়েশনটা স্যাটিসফাই করবে নাকি করবে না? করবে স্যার। করবে। এ বি সি এর মান এবার তুমি 1 2 3 এর পরিবর্তে 4 5 6 বসাও, এবার x1 y1 z1 বসাও, স্যাটিসফাই করবে? জি স্যার। তার মানে কি বুঝলা তুমি, যে এ বি সি এর মান আমি ইচ্ছে মতো চেঞ্জ করলেও এই যে প্লেনটা আমি পাবো সেটা সব সময় x1 y1 z1 বিন্দুগামী, তাই নয় কি? জি স্যার। তার মানে আমরা কি বুঝলাম, যে x1 y1 z1 বিন্দু দিয়ে যে অসংখ্য প্লেন পাস করে, এটা বুঝতে পারছো এখন? জি স্যার। তাহলে জাস্ট মনে রাখো 28 নাম্বারটা হচ্ছে এক বিন্দুগামী প্লেনের সমীকরণ, এক বিন্দুগামী যে অসংখ্য প্লেন পাস করে তার সমীকরণ। আচ্ছা, সেই বিন্দুটা যদি 0 0 0 হয় মানে মূল বিন্দুগামী প্লেনের সমীকরণ কি হবে তাহলে? x1 y1 z1 যদি 0 0 0 হয় তাহলে মূল বিন্দুগামী প্লেনের সমীকরণ কি হবে? ax plus by plus cz is equal to রাইট, 0. এই যে 29 নাম্বার, ax plus by plus cz সমান 0। আচ্ছা, এরপরে দেখো আমরা সরল রেখার ক্ষেত্রে আমরা একটা ফর্মুলা শিখেছিলাম যে ছেদক আকৃতির রেখার সমীকরণ, মানে স্ট্রেট লাইন অফ ইন্টারসেপ্ট ফর্ম। যদি উভয় অক্ষকে ছেদ করে এ পরিমাণ আর বি পরিমাণ অংশ ছেদ করে, আমরা সেই সরল রেখার সমীকরণ বলেছিলাম x বাই এ প্লাস y বাই বি সমান 1, মনে আছে? জি স্যার। এখন প্লেনের ক্ষেত্রে কোনো একটা প্লেন যদি তিনটা অক্ষকে ছেদ করে, যেমন ধরো এই হচ্ছে x অক্ষ, এটা y অক্ষ, এটা z অক্ষ, যদি তিনটা অক্ষকে এ বি সি বিন্দুতে ছেদ করে, x অক্ষকে এ বিন্দু, y অক্ষকে বি বিন্দু, z অক্ষকে সি বিন্দু, আর এটা হচ্ছে ও বল বিন্দু, x অক্ষ হতে খণ্ডিত অংশ এ, y অক্ষ হতে বি, z অক্ষ হতে সি, তখন এই যে প্লেন এ বি সি যে প্লেনটা, তার সমীকরণ হবে x বাই এ প্লাস y বাই বি প্লাস z বাই সি সমান 1। তাহলে আমরা সরল রেখার সাথে একটা মিল পাচ্ছি, বাট এটা প্লেনের ইকুয়েশন, বুঝতে পারছো? এটা হচ্ছে প্লেন অফ ইন্টারসেপ্ট ফর্ম, ঠিক আছে? বুঝছি। আচ্ছা, তাহলে আপাতত এতটুকু থাক, আমরা একটা নামাজের বিরতিতে যাই, নামাজ পড়ে এসে আবার জয়েন করবো ইনশাল্লাহ। তো আমি 4:30টায় আবার স্টার্ট করব। আচ্ছা স্যার। ওয়েলকাম ব্যাক, সবাই আছো তোমরা? জি স্যার। জি স্যার। আচ্ছা, জি স্যার। তাহলে আমরা একটু আগে যে ফর্মুলাটা দেখেছিলাম সেটা এক্স্যাক্টলি সেম মিল আছে আমাদের সরল রেখার সাথে। স্ট্রেট লাইন অফ ইন্টারসেপ্ট ফর্ম যেরকম ছিল, এটা হচ্ছে প্লেন অফ ইন্টারসেপ্ট ফর্ম। ওকে, একটা টার্ম অতিরিক্ত আসবে, z বাই সি সমান 1, আগের মতোই আর কি। আচ্ছা, তাহলে আমরা তারপরের থিওরিতে চলে যাই। তারপরের থিওরিটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন টু প্লেনস। তাহলে এটা আসলে আমরা দুইটা সরলরেখার মধ্যবর্তী অ্যাঙ্গেলের যে ফর্মুলাটা জানি সেটার মতোই। তো কেন একই ফর্মুলা আমি একটু এক্সপ্লেইন করি। মনে করো আমার দুইটা প্লেন হচ্ছে এই হচ্ছে আমার দুইটা প্লেন, একটা প্লেন হচ্ছে এটা, এটা একটা প্লেন, এটা একটা প্লেন, আর একটা প্লেন ধরো এটা, এটা হচ্ছে আরেকটা প্লেন। তাহলে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল আমার বের করতে হবে। এই মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে ধরো থিটা হচ্ছে মধ্যবর্তী অ্যাঙ্গেল। তাহলে একটা জিনিস তুমি খেয়াল করো, আমার প্লেনের মধ্যবর্তী অ্যাঙ্গেল যা, তো প্লেনের যদি আমি নরমাল ড্র করি, মনে করো এই হচ্ছে, এটা হচ্ছে আমার প্লেন 1, এটা হচ্ছে আমার প্লেন 2, তাহলে প্লেন 1 এর নরমাল মানে লম্ব একটা সরলরেখা, প্লেন 1 এর উপর লম্ব একটা সরলরেখা, এটা হচ্ছে n1, প্লেন 1 এর উপর নরমাল। আর এটা হচ্ছে প্লেন 2 এর উপর নরমাল, n2। তো এই অ্যাঙ্গেলটা কত হবে এখন বলো তো? এই ইয়ারটা গ্রাফ আরেকবার বলুন স্যার কাইন্ডলি।
তুমি প্লেন দুইটা কি ক্লিয়ারলি বুঝতে পারছো? দুইটা প্লেন যে আমি ড্র করলাম, স্যার ওটা বুঝছি। তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে থিটা। আমি n1 যে নরমালটা আঁকলাম সেটা হচ্ছে প্লেন 1 এর উপর লম্ব, আর n2 যে রেখাটা আঁকলাম সেটা হচ্ছে প্লেন 2 এর উপর লম্ব। ফলে সেই লম্ব দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেল কত হবে? Theta. ওইটাও থিটা হবে নিশ্চয়ই, তাই না? Yes, sir. কারণ এটা, এই যে দেখো লম্ব মানে কি, এটা এখান থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরছে, তো এইটাও তো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেছে, তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কি থাকবে? থিটাই তো থাকবে। এই কারণে তাহলে আমরা প্লেনের মধ্যবর্তী অ্যাঙ্গেল আসলে কি তাদের নরমাল দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেলের সমান। ক্লিয়ার জিনিসটা? Yes, জি sir. স্যার। প্লেনের মধ্যবর্তী অ্যাঙ্গেল যা, সেই প্লেন দুইটার নরমালের মধ্যবর্তী অ্যাঙ্গেল তা। তো এখন নরমাল দুইটার ডিরেকশন রেশিও তো আমরা জানি, প্লেনের ইকুয়েশন দেওয়া থাকলে তাদের নরমালের ডিরেকশন রেশিও জানা যায়। যেমন বলতো এই প্লেনের নরমালের ডিরেকশন রেশিও কি? এবিসি। আর দ্বিতীয় প্লেনের নরমালের ডিরেকশন রেশিও কি? X, Y, Z. A1 B1 C1। আচ্ছা। তাহলে তোমার ডিরেকশন রেশিও জানা থাকলে মধ্যবর্তী অ্যাঙ্গেলের ফর্মুলা এটা মনে আছে, আমি দেখিয়েছিলাম। যদি ডিরেকশন রেশিও জানা থাকে মধ্যবর্তী অ্যাঙ্গেল cos θ সমান এটা, তাই না? জি স্যার। তাহলে এটাই হচ্ছে প্লেনের মধ্যবর্তী অ্যাঙ্গেল। তো সেটা আমরা আসলে ওই এ বি সি দিয়েই আমরা বের করতে পারবো আর কি। তো কন্ডিশন অফ পারপেন্ডিকুলারিটি কি হবে? তোমার থিটা যদি 90 ডিগ্রি হয় cos 90 ডিগ্রির মান হচ্ছে 0, তাহলে এই যে এইটাই আর কি a1 a2 + b1 b2 + c1 c2 = 0। এটাই হচ্ছে কন্ডিশন অফ পারপেন্ডিকুলারিটি। আর প্যারালালিজম কি হবে? আগের মতোই a1/a2 = b1/b2 = c1/c। ওকে, এরপরে দেখো প্লেন প্যারালাল টু গিভেন প্লেন। আচ্ছা, আমরা সরলরেখার ক্ষেত্রে আমরা কি করতাম? সরলরেখার ক্ষেত্রে আমরা যেটা করতাম, ধরো একটা সরলরেখা দেওয়া আছে, আচ্ছা আমি একটা বাস্তব উদাহরণই দিই। মনে করো একটা সরলরেখা হচ্ছে 2x + 3y + 1 = 0। যদি আমি এটার প্যারালাল রেখার সমীকরণ লিখতে চাই, আমরা কি করতাম? এটার সমান্তরাল রেখার সমীকরণ আমরা 2x + 3y + k লিখতাম না? জি স্যার। একটা আমরা কনস্ট্যান্টের বদলে আমরা কে নিয়ে আসতাম, এটা হচ্ছে আমার সমান্তরাল রেখার সমীকরণ। তো প্লেনের ক্ষেত্রেও সেম, তুমি যখন এই প্লেনের সমান্তরাল প্লেনের সমীকরণ লিখবা, একটা প্লেনের সমান্তরাল তো অসংখ্য প্লেন, একটা রেখার সমান্তরাল যেমন অসংখ্য রেখা, একটা প্লেনের সমান্তরালও অসংখ্য প্লেন, তাদের সমীকরণ হবে ax + by + cz প্লাস আমরা কনস্ট্যান্টটা চেঞ্জ করে দিব শুধুমাত্র k = 0। এটা হচ্ছে সেই প্লেনের সমীকরণ। বুঝতে পারছো? Yes, sir. তাহলে সরলরেখার সাথে আমরা মিল পাচ্ছি কনসেপ্টে। আচ্ছা, এরপরে দেখো সরলরেখার ক্ষেত্রে আমরা আরো একটা কনসেপ্ট জানতাম, সেটা হচ্ছে দুইটা সরলরেখার ছেদবিন্দু দিয়ে যে অসংখ্য রেখা পাস করে, এটা হচ্ছে লাইন 1, এটা হচ্ছে লাইন 2। তাহলে দুইটা লাইনের ছেদবিন্দু দিয়ে যে অসংখ্য সরলরেখা পাস করে, তাদের সমীকরণ আমরা জানি L1 + k * L2 = 0। মনে আছে এই সূত্র? প্রথম রেখা প্লাস k * দ্বিতীয় রেখা = 0। Yes, sir. প্লেনের ক্ষেত্রেও সেম, দুইটা প্লেনের ছেদবিন্দু দিয়ে যে অসংখ্য প্লেন পাস করবে, তার সমীকরণ হচ্ছে প্রথম প্লেন প্লাস k * দ্বিতীয় প্লেন = 0। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি আমি, দুইটা প্লেনের ছেদবিন্দু ইন্টারসেকশন কি আসলে? দুইটা প্লেন ইন্টারসেক্ট করলে কি উৎপন্ন হয়? মনে করো দুইটা প্লেন বলতে, ধরো ফার্স্টে তুমি একটা কাগজের পেজ নিলা, সাদা কাগজের একটা পেজ নিলা, ওইটা হচ্ছে একটা প্লেন, ওটাকে মাঝ বরাবর ভাঁজ করো, তাহলে কয়টা প্লেন হলো? মাঝখান বরাবর যদি ভাঁজ করো সেই পেজটাকে, দুইটা প্লেন। তো সেই দুইটা প্লেন কোন কি বরাবর লাগানো আছে তোমার কি মনে হচ্ছে? একটা দাগ তৈরি হবে না? একটা রেখা তৈরি হবে না যেখানে ভাঁজ করছো ওখানে? Yes, sir. তাহলে দুইটা প্লেনের ইন্টারসেকশন হচ্ছে একটা রেখা। তাহলে এই যে 3 ডাইমেনশনের সরলরেখা কি? এটাই হচ্ছে 3 ডাইমেনশনের সরলরেখা। 3 ডাইমেনশনের সরলরেখা মানে হচ্ছে দুইটা প্লেনের মধ্যবর্তী অ্যাঙ্গেল, সরি দুইটা প্লেনের ইন্টারসেকশন।
এটাই মনে রাখতে হবে। 3 ডাইমেনশনে সরল রেখা উৎপন্ন হয় কখন? যখন দুইটা প্লেন ইন্টারসেক্ট করে। দুইটা প্লেনের ইন্টারসেকশনই হচ্ছে একটা সরল রেখা 3 ডাইমেনশনে। তাহলে এই জন্য বলেছিলাম আমি দুইটা প্লেনের ইন্টারসেকশন দিয়ে অসংখ্য প্লেন পাস করবে, কারণ দুইটা প্লেনের ইন্টারসেকশন হচ্ছে একটা সরল রেখা, আর একটা সরল রেখা দিয়ে অসংখ্য প্লেন পাস করে আমরা জানি। এরপরে দেখো অ্যাঙ্গেল ডিসটেন্স, সরি এই যে ডিসটেন্স, আমরা ডিসটেন্সের ক্ষেত্রে কি ফর্মুলা জানতাম? এটা আমরা স্ট্রেট লাইনের ক্ষেত্রে যে ফর্মুলাটা জানতাম অনুরূপ তার মতোই সরল রেখার ক্ষেত্রে আমরা ডিসটেন্স বের করেছিলাম এভাবে। মনে করো একটা বিন্দু x1 y1, এটার দূরত্ব, একটা রেখা থেকে দূরত্ব, রেখার সমীকরণ হচ্ছে ax plus by plus c সমান 0। তাহলে এই দূরত্ব আমরা বের করতাম এই ফর্মুলা দিয়ে, d সমান ax1 plus by1 plus c ডিভাইড বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। এটাই হচ্ছে আমার ডিসটেন্সের ফর্মুলা। তো প্লেনের ক্ষেত্রেও সেম, x1 y1 z1 বিন্দু থেকে এই হচ্ছে সেই বিন্দু, একটা প্লেনের লম্ব দূরত্ব, মনে করো এটা একটা প্লেন, তাহলে এই যে লম্ব দূরত্বটা, এই লম্ব দূরত্বটার সূত্র হচ্ছে এটাই। আচ্ছা, প্লেনের সমীকরণ হচ্ছে ax plus by plus cz plus d সমান 0। তাহলে এই যে দূরত্বের লম্ব দূরত্বের সূত্র হচ্ছে আগের মতোই ax1 plus by1 plus cz1 plus d divided by root over a square plus b square plus c square। তাহলে এক্স্যাক্টলি সেম ফর্মুলা, মানে স্ট্রেট লাইনের ক্ষেত্রে যা ছিল এখানেও তেমনি একই ফর্মুলা। ওকে, বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তারপরে আমরা দেখি এবার আমার মনে হয় এই হচ্ছে মোটামুটি ফর্মুলা। এবার আমরা বিভিন্ন প্রবলেম সলভিং এ যেতে পারবো। এই যে ফার্স্টে আমরা এই প্রবলেমটা দিয়ে শুরু করি। তাহলে এখানে বলা হচ্ছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন থ্রু দ্য পয়েন্টস। তিনটা বিন্দু দেওয়া আছে, এই তিনটা বিন্দু দিয়ে যায় এমন একটা প্লেনের সমীকরণ বের করো। তাহলে আমি আগেই বলেছিলাম যে তিনটা বিন্দু যদি সমরেখ হয় তাহলে কিন্তু অসংখ্য প্লেন। তাহলে এখানে যেহেতু একটা প্লেনের কথা বলছে দ্য প্লেন, তার মানে এই তিনটা বিন্দু সমরেখ না। সেটা তুমি চেক করতে পারো চাইলে, এই তিনটা বিন্দু নিয়ে একটা নির্ণায়ক বানাও, সেই নির্ণায়কের মান যদি শূন্য হয় তাহলে তারা সমরেখ, আর যদি শূন্য না হয় তাহলে তারা সমরেখ না। তাহলে আমরা ওভাবে টেস্ট করতে পারবো। আমরা যদি ওভাবে টেস্ট করি দেখতে পাবো কি, তাহলে তারা আসলে সমরেখ না। তার মানে এই তিনটা বিন্দু দিয়ে একটা প্লেন পাস করবে, তার সমীকরণ আমাদের বের করতে হবে। এখানে দুইটা মেথড আছে, আমরা প্রথম মেথডটা দেখবো না, আমরা দ্বিতীয় মেথডটাই দেখি। তাহলে তিনটা বিন্দুর মধ্যে একটা বিন্দু আমরা নিলাম 2 3 1, ওই একটা বিন্দু দিয়ে যে অসংখ্য প্লেন পাস করবে তার সমীকরণ হবে এটা। এটা আমরা জানি, এক বিন্দুগামী প্লেনের ইকুয়েশন মনে আছে? a into x minus x1 plus b into y minus y1 plus c into z minus z1 সমান 0। ঠিক আছে না? জি স্যার। ওকে, জি স্যার। এখন বাকি দুইটা বিন্দু যদি ওই প্লেনের উপর থাকে তাহলে কি অবস্থা হবে? আমরা সেই বিন্দু দুইটাকে বসাতে পারবো এখানে। তাহলে বিন্দু দুইটা বসাই দাও। এই দুইটা বিন্দু যদি ওই প্লেনের উপর অবস্থান করে তাহলে বিন্দু দুইটা বসালে আমরা দুইটা রিলেশন পেলাম, এরকম 2 নাম্বার আর 3 নাম্বার। এবার 2 আর 3 আমরা বজ্রগুণন পদ্ধতিতে সমাধান করব। তাহলে আমি সমাধান করলে কি পাবো দেখি। 2 নাম্বার মানে হচ্ছে a plus 2b minus 2c সমান 0, আর 3 হচ্ছে b minus 2c, তার মানে a নাই, তার মানে 0a plus b minus 2c সমান 0। তো তুমি বজ্রগুণন পদ্ধতিতে সমাধান করো, তাহলে a এর নিচে কত পাওয়া যায় দেখি আমরা।
-4 + 2, ওরা একসাথে -2 লিখে দিচ্ছে, কোনো সমস্যা নাই। আর বি এর নিচে কি পাই আমরা, এইদিকে আগে তাহলে 0 + 2, তার মানে 2 আর কি, শুধু 2। তারপর সি এর নিচে কি পাই আমরা, তাহলে 1 - 0, তার মানে 1। তাহলে আমরা এ বি সি ডিরেকশন রেশিও, এগুলো হচ্ছে সেই ডিরেকশন রেশিও -2 to 1। তাহলে সেই মানগুলো যদি আমরা এখন 1 নম্বর সমীকরণে এ বি সি এর জায়গায় বসাই দিই, তাহলে আমরা আনসার পেয়ে যাব। এই যে -2 to 1 বসাই দিলাম এ বি সি এর জায়গায়, ক্যালকুলেট করে আমরা আনসার পেয়ে গেলাম। এটাই হচ্ছে নির্ণেয় প্লেনের সমীকরণ, যে প্লেনটা সেই 3টা বিন্দু দিয়ে পাস করে। বুঝতে পারছো? জি স্যার। দ্বিতীয় পার্ট, সেকেন্ড পার্টে বলা হচ্ছে 5, 6, 7 বিন্দু থেকে সেই প্লেনের লম্ব দূরত্ব বের করো। তো লম্ব দূরত্বের ফর্মুলা তো আমার জানা আছে, তাহলে 5, 6, 7 এখানে বসে দিলাম, 2 × 5 - 2 × 6 - 7 + 3, এই যে মান বসালাম, ডিভাইড বাই √2, 2² 1², তাহলে আমরা পেয়ে গেলাম এটাই হচ্ছে আমার লম্ব দূরত্ব। তাহলে আমরা এটা ইজিলি সলভ করে ফেললাম আর কি। এরপরে দেখো, এই যে প্যারালাল প্লেনের কথা আমি যে তোমাদের বলেছিলাম, 6 নাম্বার উদাহরণটা দেখে তুমি বুঝতে পারবা। ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন থ্রু দ্য পয়েন্ট 4, 0, 1 এন্ড প্যারালাল টু দ্য প্লেন। তাহলে এই প্লেনের সমান্তরাল এবং এই বিন্দু দিয়ে যাবে, তার সমীকরণ বের করো। তাহলে আমরা ফার্স্টে এই যে এটার সমান্তরাল প্লেনের সমীকরণ লিখতে পারবো কত, 4x + 3y - 12z + k = 0। পরে সেখানে যদি আমি এই 4, 0, 1 বিন্দুটা বসাই দিই, কে এর মান বের হয়ে যাবে। কে এর মান যদি আমি পুনরায় বসাই দিই, -4 পেলাম কে এর মান, সেটা পুনরায় বসালে আমরা সরলরেখার সমীকরণ পেয়ে গেলাম। বুঝতে পারছো? তাহলে খুবই সিম্পল, সরলরেখার ক্ষেত্রে যা পড়েছিলাম এখানেও তা। 7 নাম্বার, find the equation of the plane passing through the lines of intersection of the planes 2x - y = 0 and 3z - y = 0 and perpendicular to the plane। মানে এমন একটা প্লেনের সমীকরণ বের করো যে প্লেনটা এই দুইটা প্লেনের ইন্টারসেকশন দিয়ে যাবে এবং অপর একটা প্লেনের উপর লম্ব হবে। তাহলে আমরা ফার্স্টে এই যে প্রথম দুইটা প্লেনের ইন্টারসেকশন দিয়ে যাবে সেই প্লেনের সমীকরণ কি জানি আমরা, প্রথম প্লেন প্লাস k ইনটু দ্বিতীয় প্লেন = 0 লিখে ফেললাম। বুঝতে পারছো? জি স্যার। এই যে এই দুইটা প্লেনের ইন্টারসেকশন দিয়ে যে প্লেন পাস করবে তার সমীকরণ, এই প্লেন এবং এই প্লেন, আমরা জানি দুইটা প্লেনের ইন্টারসেকশন হচ্ছে একটা রেখা, তাহলে সেই রেখা দিয়ে আসলে অসংখ্য রেখা পাস করবে, অসংখ্য প্লেন পাস করবে, তাদের সমীকরণ হচ্ছে প্রথম প্লেন প্লাস k ইনটু দ্বিতীয় প্লেন = 0। এরপর এটাকে আমরা রিঅ্যারেঞ্জ করলাম, স্ট্যান্ডার্ড ফর্মে লিখলাম ax + by + c z, ওই ফর্মে লিখলাম, এই হচ্ছে আমার প্লেন। তারপরে আমরা দেখি এবার সেটা যদি এটার উপর লম্ব হয়, তাহলে এই প্লেনটা আর এই প্লেনটা যদি পারপেন্ডিকুলার হয়, কন্ডিশন অফ পারপেন্ডিকুলারিটি কি বলে, কন্ডিশন অফ পারপেন্ডিকুলারিটি হচ্ছে a1 a2 + b1 b2 + c1 c2 = 0। তাহলে এখানে হচ্ছে a1 হচ্ছে 4, এখানে a2 হচ্ছে 2, 4 × 2 = 8, আর এখানে হচ্ছে 5 b1 আর b2 হচ্ছে মাইনাস এটা, তার মানে -5 1 + k, দেন c1 c2 -3, আর এখানে হচ্ছে 3k, তাহলে -9k। এই হচ্ছে কন্ডিশন অফ পারপেন্ডিকুলারিটি। এখান থেকে k এর মান কত আসে, 8 - 5 - 5k - 9k = 0। তার টোটাল k কয়টা, 14টা, 14k = 0। তাহলে আমরা k এর মান পেয়ে গেলাম 3/14। তো k এর মান যদি তুমি পুনরায় এই সমীকরণে বসাই দাও, তাহলে সেই প্লেনের ইকুয়েশন তুমি পেয়ে যাবা। তো এগুলো আমরা আসলে সরলরেখার ক্ষেত্রে যে টাইপের প্রবলেমগুলো সলভ করেছিলাম সেরকমই অনেকটা। এই যে দেখো k এর মান 3/14 পেল, সেই মানটা বসিয়ে দিলাম, আমরা आंसर পেয়ে গেলাম। এবার দেখি আমরা 8 নাম্বার, খুবই ইম্পর্টেন্ট, এই টাইপের প্রবলেম প্রায় সময় পরীক্ষায় আসে। কি বলা আছে একটু পড়ো ফার্স্টে। এখানে বলা হচ্ছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন থ্রু দ্য পয়েন্টস 2, 2, 1 and 9, 3, 6 and perpendicular to the plane this। তাহলে এই দুটো বিন্দু দিয়ে যাবে এবং এই প্লেনের সমান্তরাল হবে, সরি এই প্লেনের উপর লম্ব হবে। দুইটা বিন্দু দিয়ে যাবে এবং অপর একটা প্লেনের উপর লম্ব হবে। আমি যদি ফিগারের মাধ্যমে তোমাদের জিনিসটা দেখাই,
তাহলে ফিগার আঁকলে এরকম হবে আর কি, এই প্লেনের উপর লম্ব হবে, এই যে লম্ব ভাবে আঁকলাম, এখন দুইটা বিন্দু দিয়ে যাবে, মনে করো এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু। প্রশ্নটা বুঝতে পারছো? এই সমীকরণটা, এটার সমীকরণ বের করতে হবে, এটা দেওয়া আছে, এটা প্রদত্ত, এই বিন্দু দেওয়া আছে, এই বিন্দু দেওয়া আছে, তাহলে এই প্লেনের সমীকরণ বের করো। দেখো এই প্লেনটা কিভাবে আছে, প্রদত্ত একটা প্লেনের উপর লম্বভাবে আছে, এই যে লম্ব 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে, আর দুইটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যাবে, তাহলে এই প্লেনের সমীকরণ কত সেটা বের করতে হবে। তাহলে আমরা দেখি একটা নির্দিষ্ট বিন্দুগামী প্লেনের সমীকরণ কি জানি আমরা, প্লেনের সমীকরণ হচ্ছে এটা, a into x minus x1 plus b into y minus y1 plus c into z minus z1 সমান 0। এখন তৃতীয় বিন্দুটাও যদি সেই প্লেনের উপর থাকে, সেই বিন্দুটা আমরা বসাই দিতে পারবো x y z এর মান, x y z এর মান বসাই দিলাম, ফলে আমরা একটা রিলেশন পেলাম, এটা একটা রিলেশন। এখন আবার বলা হচ্ছে আমাদের সেই প্লেনটা এই প্লেনের উপর লম্ব, আমাদের প্লেন কোনটা, এই প্লেনটা, এই প্লেনটা যদি এখন এক নাম্বার প্লেনটা যদি এখন এই প্লেনের উপর লম্ব হয়, কন্ডিশন অফ পারপেন্ডিকুলারিটি a1 a2 plus b1 b2 plus c1 c2 সমান 0, তাহলে 2 into a 2a plus 6 into b plus 6 into c সমান 0। এই কন্ডিশন অফ পারপেন্ডিকুলারিটি থেকে আরো একটা রিলেশন আমরা পেয়ে গেলাম। তাহলে এই রিলেশন আর এই রিলেশন একটু আগে যেভাবে আমরা বজ্রগুণন পদ্ধতিতে সমাধান করেছিলাম সেভাবে করলে এরকম পাওয়া যাবে, অথবা সবগুলোকে যদি তুমি 8 দিয়ে ভাগ করে দাও নিচে -8 দিয়ে, তাহলে এটা হয়ে যাবে 3 4 -5। এই তাহলে এইগুলোই হচ্ছে আমার এবিসি এর মান, ডিরেকশন রেশিও 4 3 4 -5। সেই মানগুলো তুমি এবার এক নাম্বার সমীকরণে বসাই দাও এখানে, তাহলে অ্যানসার পেয়ে যাবা। বুঝতে পারছো সবাই? জি স্যার। তো এরকম বেশ কিছু প্রবলেম কিন্তু আছে, আমরা চাইলে সলভ করতে পারবো আর কি। এরপরে দেখো 10 নাম্বার, এটা হচ্ছে ইন্টারসেপ্ট ফর্মের একটা প্লেন। এখানে বলাই আছে এ প্লেন মিটস দ্য কোঅর্ডিনেট অ্যাক্সিস, মানে তিনটা অক্ষকে ছেদ করে কোন বিন্দুতে, যথাক্রমে এ বি সি বিন্দুতে, such that the centroid মানে ভরকেন্দ্র of the triangle ABC is PQR, show that the equation of the plane is this। তাহলে যেহেতু তিনটা অক্ষকেই ছেদ করে এই প্লেনটা, সো সেই প্লেনের ইকুয়েশন কি ধরতে পারি আমরা, x by a plus y by b plus z by c সমান 1, এটা আমরা লিখতে পারি। যেখানে আমি যদি ফিগার আঁকি এরকম হবে আর কি, এই হচ্ছে x অ্যাক্সিস, y অ্যাক্সিস, z অ্যাক্সিস, আর আমার প্লেনটা হচ্ছে এটা। তো এখানে বলা আছে x অক্ষ y অক্ষ, এটা মূল বিন্দু, x অক্ষকে a বিন্দুতে ছেদ করে, ফলে এটা যদি a পরিমাণ অংশ খণ্ডিত করে এটার স্থানাঙ্ক হবে a0 0, আর y অক্ষকে b বিন্দুতে ছেদ করে এটা যদি b পরিমাণ অংশ খণ্ডিত করে তাহলে হবে 0 b 0, আর যদি এটা c হয় তাহলে হবে 0 0 c। ফলে আমরা এইটার সমীকরণ লিখলাম, এই এক নাম্বার সমীকরণ। এখন দেখো আমার স্থানাঙ্ক তিনটা হচ্ছে a b c, এই তিনটে স্থানাঙ্ক মতে সেন্ট্রয়েডের স্থানাঙ্ক কি হবে, সেন্ট্রয়েড ভরকেন্দ্র কি হবে? আমরা জানি ভরকেন্দ্র হচ্ছে a plus 0 plus 0 divided by 3, তাই না? আর y এর স্থানাঙ্ক কি হবে, 0 plus b plus 0 divided by 3, আর z স্থানাঙ্ক হবে 0 plus 0 plus c divided by 3, এটা হচ্ছে z স্থানাঙ্ক। তার মানে এটাই হচ্ছে আমার ভরকেন্দ্র, a by 3 b by 3 c by 3। এটা হচ্ছে এই তিনটা বিন্দু ব্যবহার করে ভরকেন্দ্র। আবার প্রশ্ন মতে ভরকেন্দ্র কি দেওয়া আছে, PQR। তাহলে আমরা বলতে পারি না a by 3 এটা মানে p, এটা মানে q, এটা মানে আর বলতে পারি না? জি স্যার। বলতে পারি আমরা। তো দেখো এরা কি করছে, এরা সেই কাজটাই করছে। এই যে দেখো প্রশ্ন মতে a by 3 মানে হচ্ছে p, এটা হচ্ছে q, এটা হচ্ছে r। তাহলে আমরা a পেয়ে গেলাম, a মানে 3p, b মানে 3q, c মানে 3r। সেই মানগুলো তুমি এবার এক নম্বর সমীকরণে বসাই দাও। এখানে a b c এর মান, a হচ্ছে 3p, b হচ্ছে 3q, আর c হচ্ছে 3r। এরপরে তুমি মান বসাও, এই যে মান বসাই দিলাম, 3 গুলো বাদ দিয়ে দিলাম, 3 দিয়ে গুণ করলে তাহলে 3 চলে যাবে, আর এখানে 3 চলে আসবে, তাহলে প্রমাণটা হয়ে গেল। এটাই হচ্ছে সেই প্লেনের ইকুয়েশন যেটা আমাদের প্রমাণ করতে বলছিল আর কি। বুঝতে পারছো সবাই? জি স্যার। ওকে।
তাহলে আমরা নেক্সট প্রবলেমে যাচ্ছি। বাসায় কিন্তু প্র্যাকটিস করতে হবে। আমি এই লেকচার শিট আপলোড করে দিব, তোমরা কিন্তু বাসায় প্র্যাকটিস না করলে বুঝতে পারবো না। এমনি দেখে কিন্তু সবকিছু খুব ইজি লাগে, নিজে করতে গেলেই বোঝা যায় আসলে কোথায় কোথায় প্রবলেম হচ্ছে আর কি। এরপরে দেখো এই যে 16 নাম্বারটা, find the equation of the plane through the points 2 3 1 and 4 minus 5 3 and parallel to the axis of x. আগে ছিল কিরকম, আগে একটা অঙ্ক করেছিলাম আমরা, দুইটা বিন্দু দিয়ে যাব, অন্য প্লেনের সমান্তরাল লম্ব হবে। এটা বলতেছে সমান্তরাল। আমি যদি ফিগার আঁকি, ফিগারটা দেখতে এরকম হবে আর কি। এই হচ্ছে ধরো এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস, মূল বিন্দু। তাহলে এমন একটা প্লেনের সমীকরণ বের করতে হবে যেটা দুইটা বিন্দু দিয়ে যাবে এবং এক্স অক্ষের সমান্তরাল হবে। তাহলে এই হচ্ছে এক্স অক্ষ, তাহলে আমার প্লেনটা হবে এক্স অক্ষের সমান্তরাল। আমি এক্স অক্ষের সমান্তরাল করে আঁকলাম, আমার এই প্লেনের সমীকরণই বের করতে হবে। তাহলে এক্স অক্ষের সমান্তরাল, এই হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল এবং দুইটা বিন্দু দিয়ে যায়, দুইটা বিন্দু, একটা হচ্ছে 2 3 1 আর একটা হচ্ছে 4 5 3। এই প্লেনের সমীকরণ আমার বের করতে হবে। বুঝতে পারছো? জি স্যার। তাহলে আমরা ফার্স্টে শুরু করি এক বিন্দুগামী প্লেনের সমীকরণ। প্রথম বিন্দুটা নিলাম আমরা, তাহলে এই বিন্দুগামী প্লেনের সমীকরণ কি হবে? এই যে এক বিন্দুগামী প্লেনের সমীকরণ আমরা জানি এটা জি স্যার। a into x minus x1 plus b into y minus y1 plus c প্লাস into ইনটু জেড মাইনাস জেড। এবার দ্বিতীয় বিন্দুটাও যদি সেই প্লেনের উপর থাকে, তাহলে আমরা সেই বিন্দুটা এক নাম্বার সমীকরণে এখানে এক্স ওয়াই জেড এর মানে এক্স ওয়াই জেড এর মান হিসেবে বসাই দিলাম, ফলে একটা রিলেশন আমরা পেলাম। এইটা একটা রিলেশন। বুঝতে পারছো এতটুকু? জি স্যার। এখন দেখো, প্লেনটা যদি এক্স অক্ষের সমান্তরাল হয়, প্লেনের নরমাল মানে প্লেনের উপর লম্ব রেখা এক্স অক্ষের সাথে কিভাবে থাকবে? প্লেন যদি এক্স অক্ষের সমান্তরাল হয়, প্লেনের উপর লম্ব আঁকলে সেটা এক্স অক্ষের সাথে কিভাবে থাকবে? লম্ব লম্বভাবে থাকবে না? 90 ডিগ্রি অ্যাঙ্গেল। অবশ্যই লম্বভাবে থাকবে, তাই তো? জি স্যার। প্লেন যদি সমান্তরাল ভাবে থাকে, তাহলে প্লেনের উপর যেটা লম্ব আঁকবো সেটা অবশ্যই এক্স অক্ষের উপর লম্ব হবে। তাহলে প্লেনের নরমাল মানে প্লেনের যে লম্ব, প্লেনের নরমালের ডিরেকশন রেশিও কি? এবিসি। আমরা জানি এবিসি হচ্ছে প্লেনের নরমালের ডিরেকশন রেশিও। আর এক্স অক্ষের ডিরেকশন কোসাইন গুলো কি জানি আমরা? 100। তাহলে এটার জন্য হচ্ছে এবিসি আর এটার জন্য হচ্ছে 100। তাহলে কন্ডিশন অফ পারপেন্ডিকুলারিটি অনুসারে আমরা কি লিখতে পারি? a into 1 plus b into 0 plus 0 সমান 0। এটাই হচ্ছে কন্ডিশন অফ পারপেন্ডিকুলারিটি। তাহলে আগে একটা ইকুয়েশন ছিল এটা, a minus 4b plus c সমান 0। এখন একটা রিলেশন পেলাম আমরা, এটা a plus 0b plus 0c সমান 0। তাহলে এবার এই দুটো আমরা বজ্রগুণন পদ্ধতিতে সমাধান করতে পারবো না আগের মতো? জি স্যার পাবো। তাহলে সমাধান করলে আমরা এবিসি পেয়ে যাব। ফলে সেই এবিসি গুলো যদি আমি এক নম্বর সমীকরণে বসাই, আমরা অ্যান্সার পেয়ে যাব। বুঝতে পারছো? জি স্যার। এখানে একটা জিনিস আমি বলি, তোমরা আমাকে তো প্রশ্নটা করো নাই, আমি নিজেই বললাম। এবিসি হচ্ছে ডিরেকশন রেশিও, 100 হচ্ছে ডিরেকশন কোসাইন। একটার জন্য ডিরেকশন রেশিও নিলাম আর একটার জন্য নিলাম কোসাইন। তো এরকম ফর্মুলা তো আমরা ডিসকাস করি নাই। আমরা ফর্মুলা জানি কন্ডিশন অফ পারপেন্ডিকুলারিটি হয় দুইটাই কোসাইনের জন্য, না হয় দুইটাই রেশিও এর জন্য, কিন্তু স্টিল আমরা এখানে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম। তাহলে এখানে কোনো ভুল হবে কিনা, কি মনে হয় তোমার? একটার জন্য ডিরেকশন কোসাইন, একটার জন্য ডিরেকশন রেশিও, যদি আমি এখন কন্ডিশন অফ পারপেন্ডিকুলারিটি ইউজ করি, ভুল হবে কিনা? বুঝতে পারছো কি বললাম?
আমাদেরকে উচিত ছিল না ডিরেকশন রেশিওটাকেও কোসাইনে কনভার্ট করে তারপর L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2 সমান 0 ওই কন্ডিশনটা ইউজ করা উচিত ছিল না আমাদের, যেহেতু 1 0 0 হচ্ছে ডিরেকশন কোসাইন, এগুলো যেহেতু রেশিও, এই রেশিও গুলোকে কোসাইনে কনভার্ট করে তারপর ফর্মুলা অ্যাপ্লাই করা দরকার ছিল না? দেখি সেরকম করলে কি হয়। এই হচ্ছে আমার ডিরেকশন রেশিও। এটাকে যদি কোসাইনে নিই কি হবে? কোসাইনে নিলে হবে a ডিভাইড বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, b ডিভাইড বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার, c ডিভাইড বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। তাহলে এখানে দেখো খেয়াল করো, রুট ওভার এটা, রুট ওভার এটা, রুট ওভার এটা, যেহেতু ডান পাশে শূন্য এগুলো কি আর থাকবে? নিচের গুলো যেহেতু ডান পাশে শূন্য চলে যাবে না, এগুলো সবগুলো জি স্যার। গুণ করলে আর গুণ করলে সবগুলো চলে যাবে না? জি স্যার যাবে। এই কারণে এগুলো না লিখলেও কোনো সমস্যা নাই। এই কারণে আমি এক সেট ডিরেকশন কোসাইন আবার অন্য সেট ডিরেকশন রেশিও নিলেও কোনো ভুল হবে না, যেহেতু ডান পাশে শূন্য। বাট ডান পাশে যদি শূন্য না হয়ে অন্য কোনো সংখ্যা হতো এই কাজটা আমরা করতে পারতাম না। এটা ডান পাশে শূন্য বলেই হচ্ছে, আদারওয়াইজ হতো না। ক্লিয়ার? তাহলে এই জিনিসটা তোমাকে একটু বুঝতে হবে। এই যে ওরা দেখাইছে ঠিকই, সমাধান করে এই যে মানগুলো পেল, কিভাবে আনসারটা আসে আর কি। এরপরে দেখো, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন perpendicular to the planes this and at a unit distance from the origin. প্রশ্নটা বোঝার চেষ্টা করো আগে। কি বলছে? এমন একটা প্লেনের সমীকরণ বের করতে হবে যে প্লেনটা দুইটা প্লেনের উপর লম্ব এবং মূল বিন্দু থেকে 1 একক দূরবর্তী। বুঝতে পারছো প্রশ্নটা? দুইটা প্রদত্ত প্লেনের উপর লম্ব হবে এবং মূল বিন্দু থেকে 1 একক দূরবর্তী হবে। ক্লিয়ার কোশ্চেনটা? জি স্যার। নাকি এখনো বুঝো নাই প্রশ্ন? এমন একটা প্লেনের সমীকরণ বের করো, একটা হতে পারে একাধিক হতে পারে, যে প্লেনগুলো দুইটা গিভেন প্লেনের উপর পারপেন্ডিকুলার হতে হবে এবং 1 একক দূরবর্তী হতে হবে। কার থেকে? মূল বিন্দু থেকে। মূল বিন্দু থেকে ইউনিট ডিস্টেন্স ফ্রম দ্য অরিজিন, মানে মূল বিন্দু থেকে যদি সেই প্লেনের উপর লম্ব দূরত্ব নেওয়া হয় সেটা হবে 1। তাহলে আমরা শুরু করতে পারি এভাবে। এই হচ্ছে গিভেন প্লেন, এই যে প্রদত্ত প্লেন দুইটা সমীকরণ 1 আর 2। আমরা যে সমীকরণটা বের করব তার সমীকরণ মনে করে নিলাম এটা, x প্লাস by প্লাস cz প্লাস d সমান 0। এই হচ্ছে আমাদের নির্ণেয় প্লেন, এটাই আমার বের করতে হবে। তো এখানে চারটা জিনিস দরকার আমার, a b c বের করতে হবে, d ও বের করতে হবে। তাহলে এখন দেখো, এই প্লেনটা যদি ওই দুইটার উপর লম্ব হয় তাহলে কন্ডিশন অফ পারপেন্ডিকুলারিটি থেকে আমরা এই দুইটা শর্ত পাবো না? জি স্যার। কিভাবে পেলাম? স্যার a into a1 plus b into হ্যাঁ রাইট। তাহলে এখানে x a1 হচ্ছে এখানে 1, তাহলে এই জন্য a, এখানে -4b, এখানে 1c, এই একইভাবে এখানে 3a প্লাস 4b প্লাস 1c। তাহলে এই দুটো সমীকরণ সমাধান করে আমরা abc পেয়ে গেলাম। তাহলে abc যদি তুমি 3 নাম্বার সমীকরণে বসাই দাও, abc বসালেও d কিন্তু আননোন থেকে যাচ্ছে। এরপরে আবার d বের করতে হবে, এই যে abc এর মান বের করলাম, সেগুলো বসাই দিলাম, তাহলে d কিন্তু স্টিল মিসিং। এবার d বের করার জন্য ওই দ্বিতীয় শর্তটা আমরা অ্যাপ্লাই করব। দ্বিতীয় শর্ত কি? মূল বিন্দু থেকে এটার দূরত্ব 4 নাম্বারের দূরত্ব হবে 1, তাহলে মূল বিন্দু থেকে দূরত্ব 1। আচ্ছা আসি আমরা মূল বিন্দু থেকে লম্ব দূরত্বের ফর্মুলা তো আমরা জানি, আমরা শিখছি। লম্ব দূরত্বের ফর্মুলা হচ্ছে এটার লম্ব দূরত্ব মূল বিন্দু থেকে, তাহলে -4 * 0 প্লাস 0 প্লাস 8 * 0 প্লাস d ডিভাইড বাই রুট ওভার 4 4 16 যোগ 1 প্লাস 8 8 64, পরম মান সমান 1। মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব 1, তাহলে উপরে হচ্ছে d আর নিচে 64 আর 16 মিলে কত হয়?
নিচে বোধহয় 81 মানে 9 √81 মানে 9 জি স্যার সমান 1। তাহলে যদি আমি পরম মান তুলে দিই d/9 সমান +-1 দিতে হবে। পরম মান তুলে দিলে তাহলে d সমান পাচ্ছি আমরা +-9। তাহলে d এর মান যদি তুমি এখানে বসাই দাও +-9 তাহলে তুমি অ্যান্সার পেয়ে যাবে। এটাই হচ্ছে সেই প্লেনের সমীকরণ। তা আমরা আসলে দুইটা প্লেন পেলাম। কেন দুইটা প্লেন পেলাম? কারণ এটাই স্বাভাবিক, দুইটা প্লেন পাওয়াই স্বাভাবিক। কারণ দেখো এরকম প্লেন আসলে দুইটা, এই যে মূল বিন্দু থেকে 1 একক দূরবর্তী, মূল বিন্দু থেকে 1 একক দূরে এদিকেও হতে পারে একটা প্লেন 1 একক দূরে, আবার 1 একক দূরে এদিকে আরেকটাও হতে পারে। এরকম প্লেন দুইটা পাওয়া যাবে, আসলে সমান্তরাল দুইটা প্লেন পাওয়া যাবে, দুইটাই মূল বিন্দু থেকে 1 একক দূরবর্তী। বুঝতে পারছো? এই জন্য আমরা প্লাস মাইনাসটা পেলাম আর কি, এই জন্য আমরা দুইটা প্লেনের আনসার পেলাম। কারণ এই যে দ্বিতীয় শর্ত অনুসারে আমরা দুইটা প্লেন পাচ্ছি, মূল বিন্দু থেকে 1 একক দূরবর্তী। তো মূল বিন্দু থেকে 1 একক দূরবর্তী এদিকেও যেমন হতে পারে, আবার অপোজিট দিকেও হতে পারে। বুঝতে পারছো সবাই? জি স্যার এই জন্য আমরা দুইটা আনসার পেলাম আর কি। এরপরে দেখো, find the equation of the plane containing the point 1 - 1 1 and passing through the point of intersection of the planes this। এটা খুবই সিম্পল একটা প্রবলেম, এরকম প্রবলেম আমরা একটু আগেও একটা দেখেছিলাম। আর দুইটা প্লেনের ইন্টারসেকশন দিয়ে যাবে এবং একটা বিন্দু দিয়ে যাবে, এটা তো আমরা জানি কিভাবে করতে হয়। এই যে দুইটা প্লেন দেওয়া আছে 1 2 দিলাম, তাহলে এই দুইটা প্লেনের ইন্টারসেকশন দিয়ে যাবে, সেই প্লেনের সমীকরণ হচ্ছে প্রথম প্লেন প্লাস k ইনটু দ্বিতীয় প্লেন সমান 0। তো তারা যদি আবার এই বিন্দু দিয়ে যায় তাহলে k এর মান বের হয়ে যাবে না? জি স্যার তাহলে ইজিলি k এর মানটা বের হয়ে গেল। দেখো তো k এর মান তুমি যদি পুনরায় বসাই দাও 3 নম্বর সমীকরণে, তাহলে তুমি অ্যান্সার পেয়ে যাবে। তাহলে নতুন কিছু আসলে এখানে নাই। তো আমার মনে হয় আমরা আজকে এখানেই শেষ করে দিই, বেশি হয়ে যাচ্ছে প্রবলেম। তোমাদের একটু এগুলো সময় নিয়ে করতে হবে, যা করালাম তোমরা প্র্যাকটিস করো। আমি নতুন করে আর কোনো প্রবলেম দেখাচ্ছি না। তো এই পিডিএফ ফাইল এবং আজকের লেকচার আমি হ্যাঁ আমি দিচ্ছি। তো প্র্যাকটিস করতে হবে, কিন্তু বেশি বেশি প্র্যাকটিস করো। কোনো সমস্যা থাকলে আমাকে নেক্সট ক্লাসে জানাবো আর কি। তো ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা আমি এখানে শেষ করে দিচ্ছি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।